নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ জানাই, যদি গল্প পাঠ ভালো লাগে আপনাদের চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই আমার পাঠ করা গল্প শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ থেকে শুরু করছি লেখিকা প্রতিভা বসুর ৩ তরঙ্গ। প্রথম তরঙ্গ, প্রথম পর্ব। খালের ঘাটে নৌকো বাঁধা, সব তৈরি। একে একে বাক্স বিছানা এনে উঠিয়ে দিল চাকর। ছোট্ট মাটির হাঁড়ি ভর্তি নাড়ু, মোয়া, লম্বাটে লিলি বিস্কুটের টিন ভর্তি মুড়ি, কাগজে জড়ানো আমসত্ত্ব আছে ট্রাঙ্কের তলায়। কাপড়ে জড়ানো ছোট কাচের বয়ামে কাগজি লেবুর আচার, কবিরাজি টনিকের বোতল, ছোট্ট স্নোর কৌটোয় পুরনো ঘি পর্যন্ত। সব দিয়ে দিয়েছেন তরঙ্গিনী সেই ট্রাঙ্কের মধ্যে ছেলেকে। সোমনাথ আজ কলেজে পড়তে কলকাতা যাচ্ছে। এইবার সোমনাথ লক্ষ্মীনারায়ণের আসনের কাছে প্রণাম করে, কপালে দইয়ের ফোঁটা দিয়ে যাত্রা করে বেরুল ঘর থেকে। আধ কপাল ঘোমটা টানা তরঙ্গিনী মনে মনে বললেন, দুর্গা দুর্গা। তরঙ্গিনীর খুশাশুড়ি বললেন, ওর বাঁ হাতের কোড়ে আঙুলে ৩ বার কামড় দিয়ে দাও বৌমা, দুর্গা দুর্গা। দাদু এসে তাড়া দিলেন, আর দেরি করিয়ে দিও না তোমরা, সময় হয়ে গেছে। নেপেন ভূপেন কতক্ষণ এসে বসে রয়েছে ঘাটে। সজল চোখে সোমনাথ প্রণাম করল গুরুজনদের, একটু দাঁড়ালো মার গা ঘেঁষে। তারপর ধীরে ধীরে চলে গেল ঘাটে, যেখানে নৌকোয় দাঁড়িয়ে আছে সঙ্গীরা। তারা দুজন কলকাতার পুরনো বাসিন্দা। একজন সরকার বাড়ির নৃপেন, দাঁতের ডাক্তারি পড়ে, আর একজন ঘোষেদের ছেলে ভূপেন, চাকরি করে ইন্স্যুরেন্স কোম্পানিতে। তারাই এখন সোমনাথের মুরব্বী। তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে তাকে। খানিক দূরে জবা গাছের ঝোপে দাঁড়িয়ে নির্নিমেষে ছেলের দিকে তাকিয়ে রইলেন তরঙ্গিনী। খালের ঘাট পর্যন্ত আসতে পারেন না, সেখানে সব কর্তারা দাঁড়িয়ে আছেন। বাইরের লোকজন এসেছে, কামার, কুমোর, ভুঁইমালি, চাকর সবাই জড়ো হয়েছে বকুলতলার ঘাটে। একে একে নৌকোয় উঠল ৩ জন। সোমনাথ আর একবার ফিরে তাকালো। সাঁকোর ওপর দাঁড়িয়ে দাদু পিঠে হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। মাঝিরা নৌকোর খুঁটি খুলে লগিতের ডান বাউলি দিয়ে বুকে হাত ছুঁয়ে আল্লাহর নাম নিল। তরঙ্গিনী এবার চিলকুঠির ছাতে এলেন। এখান থেকে অনেক দূর পর্যন্ত খাল দেখা যায়, একেবারে নলখাগড়ার বাঁক পর্যন্ত। যতদূর দেখা গেল তিনি সতৃষ্ণ চোখে তাকিয়ে থাকলেন সেই দোমাল্লাই ছিপের মতো কালো নৌকোটির দিকে। সোমনাথ নৌকোর ছইয়ে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। সে জানে মা ছাতে এসে দাঁড়াবেন। নৌকোটি মিলিয়ে যেতে যেতে তরঙ্গিনী অনুভব করলেন তার হৃদয় যেন শূন্য হয়ে গেল। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠল। আর তিনি পারলেন না। সেখানেই সেই রোদ্দুরেই চিলকুঠির সিঁড়িতে বসে পড়ে ফুঁপিয়ে উঠলেন। কত দুঃখের ধন তাঁর এই ছেলে। এই ছেলেকে ছেড়ে যে তিনি একটা দিনও থাকতে পারেন না। একে বুকে নিয়ে সকল জ্বালা জুড়িয়েছিলেন। 16 বছর বয়সে বিধবা হয়েছেন। স্বামী শোকে তিনি পাগল হয়ে যেতেন যদি না ও জন্মাত। হয়তো এ জন্যেই ছেলের প্রতি তার স্নেহটা অত্যন্ত উগ্র ছিল। আত্মীয় স্বজনেরা পরিহাস করেছেন এই নিয়ে, বাড়াবাড়িতে বিরক্ত হয়েছেন, জটলা পাকিয়ে নিন্দে করেছেন খাটো গলায়। তারা জানতেন না সোমনাথকে বুকে জড়িয়ে তার ফোলা ফোলা গালের হাসি ভরা মুখের দিকে তাকিয়ে তরঙ্গিনীর মন প্রাণ কতখানি ভরে থাকত, হৃদয় কতখানি শান্ত হতো এই অল্প বয়সের সন্তানের মধ্যে। এই ছোট্ট মানুষটি ছাড়া আর কে আছে তাঁর? এ তো সেই তো ছোট হয়ে আবার ফিরে এসেছে তরঙ্গিনীর কাছে। এমনও তো হতে পারত স্বামীর মৃত্যুতেই সব শেষ হয়ে গেল, কোনো স্মৃতি কোনো চিহ্নই আর রইল না। তবে কি হতো? যখনই তার একথা মনে হয়েছে
চিবুক পর্যন্ত ঘোমটা টানা চোখে বিভীষিকা দেখে শিউরে উঠেছেন তিনি। এই এক ছিটে রক্তকণিকার মূল্য যে কত বড় তা ভেবে নিন্দে প্রশংসার অতীত হয়ে গেছে মন। ঈশ্বর আছেন, তিনি দুঃখ যেমন দেন তার প্রতিষেধকও দেন বই কি। নিষ্ঠার ত্রুটি ছিল না তার জীবনে। 16 বছরের মেয়ে চুল মুড়িয়ে থান পরে নির্জলা একাদশী করে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। নেহাত নিঃশব্দ অধৈর্যহীন মানুষ। যেটা দৈবদোষে ঘটল তার জীবনে তাকে মেনে নেবার নম্রতা ছিল। মৃত্যু যখন প্রেমের চাইতেও শক্তিমান, তখন আর লড়াই করে লাভ কি? হাজার চেষ্টাতেও যে মানুষকে ধরে রাখা যাবে না, সেখানে কি হবে কপালে করাঘাত হেনে? মৃত স্বামীর পায়ের পাতায় মুখ গুজে এই সত্য তিনি উপলব্ধি করেছিলেন সেদিন। যার জিনিস তিনি যখন নিয়েছেন, সেখানে জবরদস্তি করাই তো হটকারিতা। চুপ, একেবারে চুপ হয়ে যাও। হৃদয় শান্ত হও, বিনীত হও, অন্যের ধনে লোভ করো না। এই তো আছে তোমার। 7 দিনের মধ্যেই সেই দুরন্ত শোক সামলে উঠে ছেলের দিকে তাকালেন তিনি। 8 মাসের মোটাসোটা নধর সোমনাথ। সেই ছেলেকে কোলে করে খুড়শ্বশুরের আশ্রয়ে তাঁকে উঠতে হল। ভাইপোর বিধবাকে প্রসন্ন মনে গ্রহণ করবার ঔদার্য না থাকাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয় বাঙালির সংসারে। এ নিয়ে কৃষ্ণদাসকে দোষ দেয়া যায় না। কৃষ্ণদাস নিঃসন্তান, নিরাপদ নির্ঝঞ্ঝাট জীবন। এর মধ্যে এই কাঁচা বিধবা আর কচি ছেলের ভার। মুখে কিছু না বললেও প্রথম দিকটা কৃষ্ণদাস মনে মনে বিরক্তই হয়েছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই এই ভাবটি তার বদলে গেল। তার অবশ্যই কারণও ছিল। সমস্ত সংসারটি মাথায় তুলে নিলেন তরঙ্গিনী। সারা মনটা যেমন তার সোমনাথের প্রতি একাগ্র, ঠিক তেমনি সারা শরীরটাকে একাগ্র করলেন সংসারের সেবায়। সেখানে তার শ্রান্তি নেই, ক্লান্তি নেই, বিরামহীন বিচারহীন যন্ত্রের মতো তার কাজ। শেষ পর্যন্ত আশ্রয়দাতাই যেন আশ্রিত হয়ে উঠলেন, আর সংসারে তরঙ্গিনী হলেন অপরিহার্য। তার জায়গা হল। জ্ঞান হবার সঙ্গে সঙ্গে সোমনাথ এই কথাই উপলব্ধি করল যে তার মায়ের এই হতাশাভরা ব্যর্থ জীবনে একমাত্র আলো সে নিজে। আশার এই সূক্ষ্ম রেখাটি একদিন তাকেই উজ্জ্বল করতে হবে, করতেই হবে। আর ছেলে একটু বড় হবার সঙ্গে সঙ্গেই তরঙ্গিনী উপলব্ধি করলেন যে জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ছেলেকে তার বড় করতেই হবে, শিক্ষিত করতে হবে। তিনি মন দিলেন সেদিকে। সমস্ত দিনের সব ক্লান্তির শেষে তার বিশ্রাম হলো ছেলেকে নিয়ে পড়তে বসা। তিনি তার সঙ্গী, সহচর, বন্ধু, একাধারে সব হলেন। খেলা দিয়ে, কথা দিয়ে, গল্প দিয়ে ছেলের মনে শিক্ষার বীজ বপন করতে লাগলেন ধীরে ধীরে। আর ছেলেও একান্ত মনে গ্রহণ করতে লাগলো তার শিক্ষা। মার সবকিছু তার ভালো লাগলো। তার চেহারা, তার কথা, হাসি, তার ধরন ধারণ সবকিছুতেই মুগ্ধ হলো সে। এবং সাবালক হতে হতে মতের অনেক গরমিল দেখা দিল বটে, কিন্তু সেসবের বিরুদ্ধে প্রতিবাদের কোনো জোর পেল না মনে। কেননা তরঙ্গিনীর অতলস্পর্শী কুসংস্কার, জাতি ধর্মে অখণ্ড বিশ্বাস, গুরুজনের অন্যায় রকম ভক্তি, অদৃষ্টের ওপর আত্মসমর্পণ, সবকিছুর মূলে একটা গভীর বিশ্বাস ছিল। সেটা ছিল তার একান্তই নিজের। এ নিয়ে অন্যের সঙ্গে তিনি তর্ক করতেন না, উত্তক্ত করতেন না। অন্যেরা না মানলে কোনো ভাবান্তর ছিল না তার। তুমি সবুজ ভালোবাসো না, আমি বাসি, যেন এরকমই একটা সহজ ব্যাপার। এ নিয়ে ঝগড়া করবার আর কি আছে? সকলের মন কি এক তারে বাঁধা যে সকলের বিশ্বাস এক হবে? এমনকি নিজের ছেলের মধ্যেও তিনি নিজের ইচ্ছাকে সংক্রমিত হতে দিলেন না। বড় হও, ভালো হও, সৎ হও, তারপর নিজের বুদ্ধি দিয়ে বিচার করো পৃথিবীকে। মার এই পরিচ্ছন্ন নিরাসক্ত বুদ্ধিকে সোমনাথ বরং প্রশংসাই করল মনে মনে। তরঙ্গিনীর বিদ্যা রামায়ণ মহাভারতেই সীমাবদ্ধ, তবু তার মন যে এমন উদার, এই কথা ভেবে অবাক হল সে। হয়তো মার প্রতি এই ভক্তির ভাবটাই তাকে ঠেলে নিয়ে গেল উন্নতির পথে। লাফিয়ে লাফিয়ে টকবগে ঘোড়ার মতো স্কুলের সবকটা ধাপ অনায়াসে উত্তীর্ণ হয়ে
ম্যাট্রিকুলেশনে একটা বৃত্তি পেল 20 টাকার। তারপর কলকাতা, আরো আরো বড় আশা। অবশ্যই 20 টাকার বৃত্তিটা পেল বলেই তরঙ্গিনীর আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারল। সোমনাথ আজ রওনা হতে পারল কলকাতা। তা নইলে কি সম্বল ছিল যার জোরে ছেলেকে তিনি ইচ্ছে মতো কিছু করতে পারেন? যে তিমিরে, সেই তিমিরেই জীবন কাটত। চিলকুটির ছাতে বেলা 12টার রোদ্দুর মাথায় নিয়ে কত কথা আজ ভিড় করল তরঙ্গিনীর মনে। 17 বছর আগে স্বামীকে বিদায় দিয়ে যে শোকের মুখে পাথর চাপা দিয়ে রেখেছিলেন এতদিন, সেই শোক আজ দ্বিগুণ হয়ে উঠল। ব্যাকুল কান্নায় তিনি ফুলে ফুলে উঠতে লাগলেন। কিন্তু কেন এই কান্না? আঁচলের তলায় রাখতে তো তিনি চাননি ছেলেকে। ছেলে বড় হোক, মানুষ হোক, এছাড়া তিনি আর কি ভেবেছেন এই 17 বছর ধরে? তার ঐকান্তিকতা তো এতদিন এখানেই নিবদ্ধ ছিল। তবে কেনই কান্না? আর কাঁদবেনি যদি, তাহলে কেন পাঠালেন? ম্যাট্রিক পাস ছেলে নিয়েই তো তার যথেষ্ট সুখী হওয়া উচিত ছিল। তার মতো নিঃস্ব বিধবার এমন জীবনপণ করে কি দরকার ছিল কলকাতা পাঠাবার? করে খাওয়ার পক্ষে তাদের মতো অর্ধশিক্ষিত পরিবারের এই তো যথেষ্ট। জমিদারি সেরেস্তায় অনায়াসে একটা চাকরিতে ঢুকিয়ে দিতে পারতেন কৃষ্ণদাস। ছেলের উপার্জনে স্বাধীন জীবনের আস্বাদ পেতেন তরঙ্গিনী। সবাই বলতো ছেলের মতো ছেলে। এইটুকু বয়সেই মার দুঃখ ঘোচালো। কিন্তু দুঃখ কি ঘুচত? আজ যদি তিনি ছেলেকে কলকাতা না পাঠাতে পারতেন, তাহলেই সত্যিই ব্যথা পেতেন অন্তরে। আজ কিসের কষ্ট? কদিন, দেখতে দেখতে কেটে যাবে 2 বছর। ছুটি আছে, 3 মাস পরেই তো পুজো। নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালেন। কত কাজ এখনো বাকি। গরুকে জাবনা দিতে হবে, শ্বশুরের স্নানের জল তুলতে হবে, শাশুড়ির ছাড়া কাপড় এখনো পড়ে আছে ঘাটে। সব সেরে নিজের জন্যও তো ফুটোতে হবে 2। সোমনাথের যাওয়া উপলক্ষে আজ আর তরঙ্গিনী অন্য কোনো দিকেই মন দিতে পারেননি। ঘর মোছা পর্যন্ত বাকি রেখেছেন আজ। শরীরটাকে প্রায় টানতে টানতে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে এলেন। শেষ সিঁড়ির মুখেই তার শোবার ঘর। শূন্য ঘরের এলোমেলো বিছানার দিকে তাকিয়ে আবার তার অবাধ্য চোখ জলে ভরে উঠল। সত্যি সত্যি যে কলকাতায় পড়তে আসতে পারবে, এটা শেষ পর্যন্ত আশা করতে পারেনি সোমনাথ। কৃষ্ণদাসের মত ছিল না। ঘরের কোণে ঢাকা, ঢাকা কি অপরাধ করল? পড়তেই যদি বাসনা, তাহলে সেখানেই তো সবচেয়ে ভালো। কত আত্মীয় স্বজনের বাড়ি আছে, এক বাড়ি গিয়ে উঠলেই হলো, থাকলেই হলো। মুন্সিগঞ্জে যাক না, চমৎকার কলেজ হয়েছে সেখানে। পীতাম্বর খুড়ো সেখানকার হাই স্কুলের হেড পণ্ডিত। জামাই আদরে থাকবে তার বাড়িতে। ঘোমটা টেনে মাথা নিচু করে নিঃশব্দে বারে বারে এসব কথা শুনতে শুনতে মাও শেষে বিচলিত হয়েছিলেন। ঠিকই তো, ঢাকাই তো ঘরের কোণে। সেখানে থাকলে খরচ কম, প্রত্যেক সপ্তাহে বাড়ি আসতে পারবে, ঘন ঘন দেখতে পাবেন তিনি। আর কলকাতা, কত দূরের দেশ সেটা। কত ভয় সেখানে, কত আশঙ্কা। সেখানকার খরচই বা দেবে কে? তাই ভালো খোকা। রাত্রিবেলা মশারি গুঁজে দিতে দিতে বলেছেন, কলকাতা কলকাতা করে এত খেপেছিস কি জন্যে? ঢাকাতেই পড়। সে তুমি বুঝবে না মা। সম্ভব হলে আমি কলকাতাতেই পড়তে যাব। মা মশারি গোঁজা স্থগিত রেখেছেন খানিকক্ষণের জন্যে। আমার তো মনে হয় স্কলারশিপ পেলেও ওখানে চালাতে পারবি নে তুই। তাছাড়া ঠাকুর খুড়ো যখন বারণ করছেন। কিছু ভেবো না মা, না যদি কুলোয় তাহলে তো আমি নিজেই যাব না। আর যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে আর বারণ করো না। দেখ ভেবে। তরঙ্গিনী আর কথা কাটেননি। তিনি জানেন সোমনাথ তার অবুঝ নয়, বালক হলেও বালকোচিত নয়। সব দিক ভেবেই সে কাজ করবে। সত্যি বলতে কলকাতায় তো সবচেয়ে ভালো। সেখানে সুযোগ আছে, সুবিধে আছে। ভাগ্য লাভের একমাত্র বাণিজ্য কেন্দ্র কলকাতা। অবশ্যই কলকাতা যে কেমন তা তিনি আন্দাজও করতে পারেন না। বাপের বাড়ির গ্রাম থেকে শ্বশুর বাড়ির গ্রামে এসেছেন। মাত্র এ দুটো দেশই তার জানা। আহারে, মার জন্য ছেলে মানুষের মতো মন কেমন করতে লাগলো সোমনাথের।
এত স্বাদের কলকাতা যাত্রা ব্যর্থ লাগল। সোমনাথ নৌকোর বাইরে থেকে ছইয়ের ভেতরে ঢুকে বসল। এবার পকেট থেকে রুমাল বার করে চোখ মুছল পেছন ফিরে। নেপেনদা সুন্দর বিছানা পেতেছেন ভেতরে, একেবারে তোষক বালিশ দিয়ে। ভূপেনদা শার্ট ছেড়ে গেঞ্জি গায়ে লোমশ বুক বার করে বালিশে হেলান দিয়ে সিগারেট ধরিয়েছেন আরামে। 5.5 ঘন্টা তো এই নৌকাতে কাটাতে হবে, কায়েমি হয়ে না বসলে চলে? কিরে, চোখ ছলছল যে, কাঁদছিস নাকি? ঠাট্টা করল ভূপেন। তুই দেখছি এখনো কোলের ডিম আছিস। বিশ্রী লাগলো সোমনাথের। কলকাতায় থাকলে তো মানুষের কথাবার্তা কত মার্জিত হয়, গলার স্বর কত নিচু হয়। ভূপেনদার কথাবার্তা কেন এমন গ্রাম্য? নেপেনদা হাসলেন, সস্নেহে পিঠে হাত রেখে বললেন, বোকা, মন খারাপ করছিস কেন? কত ভাগ্য তো কলকাতায় পড়তে চলেছিস। কটা ছেলে এ পর্যন্ত এই গ্রাম থেকে কলকাতায় পড়তে গেছে বলতো? যদি উপায় থাকতো তাহলে এই মুহূর্তে এই গৌরব সাগ্রহে ত্যাগ করে মার কাছে ফিরে যেত সোমনাথ। কি হবে, কি লাভ হবে, কি এমন মোক্ষ হবে তার কলকাতা গিয়ে? সেখানকার প্রতিযোগিতায় যদি সসম্মানে উত্তীর্ণও হয়, তাহলে বা কি এমন সুখ হবে তার? তার চেয়ে মার কাছে থাকা ঢের ভালো, ঢের সুখের ছিল। ব্রিলিয়েন্ট ছাত্র তুই, কলকাতায় তো তোর উপযুক্ত জায়গা। চিনি খুড়িমা যে ছেড়ে দিয়েছেন তোকে, তাতে তাকে প্রশংসাই করতে হয়। আমার কথা জানিস তো? সোমনাথের কান বধির হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, সব ইন্দ্রিয়ের সব শক্তি একত্রিত হয়েছে একটা অসহ্য বুক ভাঙা কষ্টের চেতনায়। গলা থেকে বুক আর বুক থেকে পেট পর্যন্ত একটা কান্নার ঢেউ ওঠানামা করছে কেবল। সে জবাব দিল না। নিচু হয়ে জুতোর ফিতে খুলে পা খালি করল, তারপর সোজা বাইরের দিকে তাকিয়ে বসে রইল চুপ করে। এতক্ষণে চৌধুরী বাড়ির ঘাট ছাড়িয়ে বড় খালে পড়ল নৌকো। এবার মাঝিরা লঘি ছেড়ে বৈঠা নিলে। প্রকাণ্ড শরীরের বলিষ্ঠ মাংসপেশিতে কম্পন উঠল তাদের। তার পাশা গিয়ে স্টিমার ধরতে হবে। বেরুতে একটু দেরি হয়ে গেছে, উচিত ছিল ঠিক 11:15টায় রওনা হওয়া। তাহলে আর এই হয়রানিটা হতো না। এখন প্রাণপণ চালিয়ে ঠিক সময় পৌঁছতে পারলেই হয়। কাঁপা কাঁপা রোদ্দুরে তাকিয়ে সবুজ রঙের মখমল বিছানো ধান ক্ষেত, পাট ক্ষেত, সাদা মাটি লেপা গৃহস্থ বাড়ি, চালে চালে লাউ কুমড়োর পরিপুষ্ট লতা, কলসি কাঁখে ঘোমটা টানা বউ, ন্যাংটো ন্যাংটো ছেলে মেয়ের দল। এই দেখে দেখে বেলা 4টে পর্যন্ত কাটিয়ে দিল সোমনাথ। ততক্ষণে নিটোল একটা ঘুম সেরে গা চুলকোতে চুলকোতে নেপেন ভূপেন উঠে বসে চারদিকে তাকালো। আর কত দেরি হে বলে হাঁক ডাক করল মাঝিদের। তারপর যার যার পুঁটলি খুলে কিছু কিছু খাবার বার করে বসল। পথে বেরুলে কি খিদেটা একেবারে পেয়ে বসে নাকি রে? তা নইলে 4টে বাজতেই কখনো খাই? ভূপেন চিড়ের মালসায় কলা চটকালো। নেপেন মুচকি হাসল সোমনাথের দিকে তাকিয়ে। তুই কি খাবি রে? কিছু না। সে কি, খেয়ে এসেছিস সেই বেলা 10টায়, এখনো খিদে পেল না? আয় আয়, খাবি আয়। ভূপেনদা মোটা মোটা লোমশ হাতে এক খাবলা চিড়ে এগিয়ে ধরলেন তার মুখের কাছে। সোমনাথ মুখ ফিরিয়ে নিল। তরঙ্গিনী যে শিক্ষায়, যে রুচিতে, যেভাবে তাকে মানুষ করেছেন, সে রাজত্বে ভূপেনের মতো মানুষের প্রবেশপত্র নেই। অথচ কলকাতা গিয়ে এই ভূপেনদার বাড়িতেই উঠতে হবে তাকে। খারাপ মন আরো খারাপ হয়ে গেল। ভূপেন এসেছিল একটা মস্ত কেস করতে। জমিদারের বড় ছেলেকে ভজিয়ে 25,000 টাকার একটা পলিসি বাগালো। তা নইলে এই অসময়ে গ্রামে আসবার তার কথাই উঠত না। আর সে না এলে নিশ্চয়ই কলকাতায় তার বাড়িতে গিয়ে উঠত না সোমনাথ। তার চেয়ে নেপেনদা ঢের ভালো। বেশ লাগে নেপেনদাকে। অল্প বয়স, মাথা ভরা চুল, লম্বা বহরের ধুতিতে, আদ্যির পাঞ্জাবিতে সর্বদাই ফিটফাট। বিয়ে করতে এসেছিল। কথা ছিল সোমনাথ তার সঙ্গে তার মেশেই প্রথমটায় উঠবে। তারপর দেখে শুনে কোনো ভালো জায়গায় নেপেনদাই ঠিকঠাক করে দিয়ে আসবে তাকে। সেই ভালো ছিল। হঠাৎ যে ভূপেনদা এসে উদয় হবেন কে জানত। দাদু অমনি তার বাড়িতেই সোমনাথের থাকা ঠিক করে ফেললেন।
ভূপেনের কত বুদ্ধি, কেমন নিজের ফন্দিতে নিজে এই বয়সেই দিব্যি টাকা কড়ি জমিয়ে বসেছে। কলকাতার মতো জায়গায় 6টা ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বাড়ি ভাড়া করে আছে, সচ্চরিত্র সজ্জন, তার কেয়ারে থাকা তো একটা ভাগ্য। নেপেনটা তো একটা ফচকে, কি জানে টেরি বাগানো আর গুরুজনদের দেখলে প্রণাম না করে পালিয়ে যাওয়া ছাড়া। নেপেনদাকে দাদু দু চক্ষে দেখতে পারেন না। নিঃশ্বাস ছেড়ে ভূপেনদার হাত থেকে চিড়ে কলা নিতেই হলো শেষ পর্যন্ত 2-4 গরস। নেপেনদা বললেন, না রে, ওসব খাস নে তুই। স্টিমারে চমৎকার চা দেবে দেখিস, সঙ্গে ডিমের পোচ, টোস্ট, রুটি, মাখন। বাঁ হাতের ঘড়িতে তাকিয়ে বললেন, 4:30, এসে গেছি প্রায়, একটুখানি কষ্ট করে থাক। তার পাশা এসে আর অপেক্ষা করতে হলো না। 15 মিনিটের মধ্যেই ভোঁ শোনা গেল স্টিমারের। ছোট ছোট ছিপের মতো নৌকোগুলো নানান রকম খাবার জিনিস নিয়ে চঞ্চল হয়ে উঠল মুহূর্তে। তার মধ্যে কলাই সবচেয়ে বেশি। রসগোল্লা, পান্তুয়ার নৌকোও আছে। আছে টাটকা গরম দুধ। উনুন জ্বালিয়ে ফুলুরি বাজছে নৌকোর মধ্যে, দিচ্ছে গরম গরম। জিবে গজা, তক্তি, বিস্কুট হাঁকছে আরেক নৌকো থেকে। ভোজবাজির মতো পলকে সরগরম হয়ে উঠল নিঝুম বালুর চর। এবার ঝকঝক ঝকঝক করতে করতে স্টিমার এসে ভিড়ল। খালাসিরা কাচি ফেলল দূর থেকে। পাটাতন ফেলা হলো। দুদিকে বাঁশ দিয়ে হাতল করা হলো যাত্রীদের ধরে ধরে নিরাপদে উঠে আসবার জন্য। বাঁ বগলে পুটুলি নিয়ে ডান হাতে সোমনাথকে হ্যাঁচকা মেরে অন্য যাত্রীদের কনুই গুতিয়ে সর্বাগ্রে সেই পাটাতনে ভূপেনদা চড়লেন। মুটের মাথায় বাক্স বিছানা চাপিয়ে পেছনে পেছনে নেপেন। এমন কিছু অসংখ্য যাত্রী নয়, কিন্তু তাতেই ওই ক্ষণিক সেতু ভারাক্রান্ত হয়ে উঠল। কেউ নামল, কেউ উঠল, অনেকে রেলিং থেকে যতটা সম্ভব নিচু হয়ে গরম ফুলুরি নিল, কেউ হাড়ি ভর্তি রসগোল্লা, কেউ বা ডজন ডজন কলা। ভূপেনদাও ছাড়লেন না। সোমনাথকে দোতলার ডেকে তুলে দিয়েই নেমে এলেন নিচে। 3 হাঁড়ি পান্তুয়া কিনলেন ছেলে মেয়েদের জন্য। দেশের মাটি ছাড়ল সোমনাথ। পদ্মার বিশাল বুকের দিকে তাকিয়ে প্রাণের মধ্যে আবার হুহু করে উঠল। ঘাই বেড়ে বেড়ে জলকে আলোড়িত করে স্টিমারের চাকা দেখতে দেখতে তীর ছাড়িয়ে চলে এলো মাঝখানে। দিগন্তব্যাপী মাটির সমুদ্রের ওপর একখানি দরমার 1 চালা টিকিট ঘর, আর টিকিট ঘরের সামনে কাপড় পরা 2-1 মানুষ, নেংটি পরা কয়েকটা বালক, ছেঁড়া ফ্রক আর উকুন ভরা মাথার কয়েকটা বালিকা। ইতস্তত বিক্ষিপ্ত রৌদ্ররাঙা গোটা কয়েক গাছ নিয়ে একখানি ফ্রেমে আটা ছবি হয়ে দাঁড়িয়ে রইল তার পাশা স্টেশন। কলকাতা, সোমনাথের আজন্মের স্বপ্ন। ভূপেনদার 1 তলার ফ্ল্যাটের 2.5খানা ঘরের আধখানা ঘরে বসে সমস্তটা সকাল সে মাকে চিঠি লিখল। 9টা না বাজতেই হুড়মুড় করে স্নান খাওয়া সেরে ভূপেনদা আপিসে ছুটলেন। 10টা না বাজতেই 6 ছেলেমেয়ের 5টি মাকে হিমশিম খাইয়ে স্কুলে ছুটল। সোমনাথ চুপচাপ বসেই রইল ঘরে। সেও বেরুবে 11টার সময়। নেপেনদা এসে নিয়ে যাবেন তাকে ভর্তি করতে। কলেজের কাছাকাছি মেসও ঠিক করে দেবেন। এক্ষুনি যেতে পারলে বাঁচে সোমনাথ। 6টি ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে এইটুকু পরিসরে ভূপেনদাই গলদঘর্ম। একটা রাতই বা এখানে আরেকটা মানুষ থাকবে কি করে? দেশে আমবাগান, জামবাগান, রাশি রাশি এলোমেলো হাওয়া, বড় বড় মাঠ, মস্ত মস্ত নদী। সোমনাথের যেন দম বন্ধ হয়ে এলো। খুপড়ি বাথরুমে স্নান করে এসে বসে থাকতে থাকতে হয়তো তন্দ্রা এসেছিল। হঠাৎ চুড়ির মৃদু আওয়াজে চমকে তাকালো। ভূপেনদার কৃষাঙ্গী স্ত্রী একটু হাসলেন। ঘুমিয়ে পড়েছিলে? রাত্রিরে বুঝি ঘুমোতে পারোনি? যা ভিড় থাকে ঢাকা মেলে। চলো, খাবে। এতক্ষণে তিনি অবসর হয়ে স্নান করেছেন, চুল মেলে দিয়েছেন পিঠের ওপর। পাতলা ব্লাউজে, সাদা পরিচ্ছন্ন শাড়িতে, সিঁদুরের টিপে সুন্দর দেখাচ্ছে তাকে। মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল সোমনাথ। ভূপেনদার স্ত্রীকে গ্রামে থাকতে আর কখনো দেখেনি সে। মনে পড়ে না ভূপেনদা কবে তাঁর স্ত্রীকে নিয়ে গ্রামে গিয়েছিলেন। অবশ্যই গ্রামে তাদের নেইও কেউ। সকালে 1 পলক পরিচয়ের পালা সাঙ্গ করেই ভদ্রমহিলা রান্নাঘরে চলে গিয়েছিলেন। এই দ্বিতীয় সাক্ষাৎ। আসন পেতে খেতে বসিয়ে ছোট ছোট আলাপ করলেন তিনি।
এটা ওটা না চাইতেই পাতে তুলে দিলেন। স্কলারশিপ পাবার জন্য বারে বারে আন্তরিক আনন্দ জানালেন। বললেন, সন্তুও তো এবার ম্যাট্রিক ক্লাসে উঠল, কি করবে কে জানে। ভালো ছাত্র দেখলেই আমার ওর ভাবনা উঠে যায়। ছেলেপুলের দিকে মোটেও তো নজর নেই ওর, লেখাপড়ার দিকে কোনো অনুরাগই নেই মানুষটার, আর ছেলেটিও ঠিক তেমনি। বৌদির কথা শুনতে শুনতে ঈষৎ হাসল সোমনাথ। এতক্ষণে বাড়িটা যেন সহনীয় লাগলো তার কাছে। দুরন্ত জ্বরতপ্ত কপালে স্নিগ্ধ একখানি ঠান্ডা হাতের ছোঁয়া। সত্যি মেয়েরা সবাই ভালো। প্রত্যেক বাড়িতে একজন না একজন মেয়ে আছেন বলেই পৃথিবীতে বেঁচে থেকে শান্তি আছে, সুখ আছে। এই বাড়িতে এই বৌদিটি না থাকলে মানুষগুলো বাঁচত কেমন করে? মনে মনে নম্র হয়ে এইটুকু স্নেহ ভাষণের জন্যই সোমনাথ কৃতজ্ঞ হল। যথাসময় নৃপেন এসে নিয়ে গেল তাকে। বৃত্তি পাওয়া ছেলে, ভর্তি হতে কিছুই বেগ পেতে হলো না। কলেজের কাছাকাছি হোস্টেলও ঠিক করা হলো। সব ঠিকঠাক করে বাসে ট্রামে সারাদিন শহর বেরিয়ে বেলা 4টের সময় বাড়ি ফিরল সোমনাথ। সন্ধ্যার সময় হাঁটুর ওপর কাপড় তুলে রুটি সহযোগে চা খেতে খেতে পিঠ চাপড়ালেন ভূপেনদা। কিরে, কেমন লাগলো কলকাতা শহর? বাস দেখেছিস, ট্রাম দেখেছিস, মনুমেন্ট? দুটো ছেলে হে হে করে হেসে উঠল বাপের কথায়। ভূপেনদাও হাসলেন। সোমনাথ লাল হয়ে উঠল। ভূপেনদার স্ত্রী বললেন, আহা, দুদিনেই সব ঠিক হয়ে যাবে দেখো। এখন ওর কত খারাপ লাগছে সবাইকে ছেড়ে, তার আবার শহর দেখা। ভূপেনদা আঙুল দিয়ে দাঁতের ফাঁক থেকে খাবার সাপটে জিভের উপর নিয়ে হাসতে হাসতে বললেন, তাহলে একটা গল্প বলি শোন। আমাদের দক্ষিণের বাড়ির প্রদীপিসেকে মনে আছে তোর? তার ছেলে একবার তাকে কলকাতা দেখাতে নিয়ে এসেছিল, বুঝলি। দেশে ফিরে গিয়ে কি তার গল্প! বলে যে, জান শনি ভূপা, কলকাতায় আমাগো বাউসার কি প্রীতিপত্তি, বড় বড় সব হাফ ট্রেনের মতো গাড়ি, যেই ও হাত দেখায় অমনেই থাইমা যায়। এবার সকলের সঙ্গে সোমনাথ হেসে উঠল। ভূপেনদার স্ত্রী বাঙাল কথা ভালো বোঝেন না। তিনি ব্যগ্র হয়ে বললেন, কি 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 বলল? ভূপেনদা তাকে বুঝিয়ে দিলেন, জানিস রে ভূপা, অর্থাৎ ভূপেন, কলকাতায় আমাদের বাউসা মানে বাসুদেব, তার ছেলে, তার কি প্রতিপত্তি, বড় বড় সব হাফ ট্রেনের মতো গাড়ি অর্থাৎ ট্রাম, যেই ও হাত দেখায় অমনি থেমে যায়। এবার হাসতে হাসতে লুটিয়ে পড়লেন বৌদি। ভূপেনদা এবার গৌরবান্বিত হয়ে আরেকখানি গল্প ছাড়লেন। শোন, আরেকটা বলি। আমি যখন প্রথম কলকাতায় এলুম, আমার সঙ্গে পূব পাড়ার হরেকেষ্ট মজুমদার এলেন মুরব্বী হয়ে। নিজেই সে কিছু জানে না, অথচ ভাবখানা যেন কতকালের ঘাগি। গড়ের মাঠের কাজ দিয়ে আস্তে আস্তে মনুমেন্টের দিকে তাকিয়ে আমি বললাম, এটা কি খুড়ো? কোনডা? ওই যে অনেক উঁচু। বইল কোন হানের? এটাও বুঝলি না? ওইটা হইল কলকাতা শিব। আমি অবাক হয়ে বললাম, শিব এত বড়? হ হ, অত বড়ই। বড় বড় শহরের বড় বড় শিব, এই কি তগ বইটতলার বুইরা আঙুল? আরেক প্রস্থ হাসির ফোয়ারা ছুটল। ছোট্ট বাড়ির অন্ধকূপ প্রাণ প্রাচুর্যে মুহূর্তে জীবন্ত হয়ে উঠল সোমনাথের মনে। কই, এখন তো ভূপেনদাকে তত খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। চমৎকার দিলখোলা মানুষ, দিব্যি হাসি গল্প। কাল মেসে গিয়ে সে টিকবে কেমন করে? খানিক পরে বৌদি উঠলেন। বাড়িতে অতিথি, কালই চলে যাবে। আজ তার একটু বিশেষ ব্যবস্থা না করলে কি চলে? চোখে চেয়ে তিনি বিদায় নিলেন। তার দিকে তাকিয়ে শুধু শুধু চোখে জল ভরে উঠল সোমনাথের। এই তো বাড়ি, সব বাড়ি একরকম, সব বাড়ি ভালো, কিন্তু মেস, মেস কেমন? শোবার আগে সে আর একখানা চিঠি লিখল মাকে, সারা দিনের সব খবর দিয়ে। কিন্তু মেসই বা মন্দ কি? শেষ পর্যন্ত মানুষের সবই সয়ে যায়। অন্ধকার তেতলা বাড়ির একতলার ঘরে আরো 3 জন ছেলের সঙ্গে 4 জন হয়ে প্রথম রাত্রে অবশ্যই ঘুম হল না, দ্বিতীয় রাত্রিতেও না। তৃতীয় রাতে মশার আধিক্য ছিল, চতুর্থ দিন রাস্তার কোলাহল, পঞ্চম রাত্রে প্রায় গা শোয়া।
এই করে করে কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে গেল, কিন্তু খাওয়ার কষ্টটা মেনে নিতে সময় লাগলো একটু। ভোজ্য তালিকাটি অবশ্যই নেহাত মন্দ নয়, খোঁজাখুঁজি করলে প্রায় সবই পাওয়া যায়। পাতলা হলদেটে জলের মধ্যে একটু আধটু ডালের আভাস, তরকারির মধ্যে কুমড়োর পেস্টে হাতড়াতে হাতড়াতে দু একটা টুকরো আলু, সবুজ আর লালের মাঝামাঝি রংদার মাছের ঝোলে হাত ডোবালে গলন্ত মাছের একটু আধটু, সবই পাওয়া যায়। তার উপরে সাদা রঙের তরল দই আছে 2 চামচে। তবু পেট ভরে না সোমনাথের। বাইরে রেস্তোরাঁয় গিয়ে খেতে খেতে পকেট ফাঁকা হয়ে যায়। দিন চারেক অসম্ভব গরমের পরে এর মধ্যেই এক বিকেলে বর্ষা নামল উত্তাল হয়ে। কলকাতার আশ্চর্য সুন্দর বর্ষা। ধোঁয়ারা সব কোথায় গেল, ধুলোরা সব ধুয়ে মুছে ফিটফাট, ট্রামের তারে হাজার তারার হার। কালো কুচকুচে দুটো কাক কোথা থেকে উড়ে এসে বসল সোমনাথের জানলায়। সরু গলির উল্টো দিকে তেতলা ডিঙিয়ে ছাতে ছাতে রেডিওর বাঁশ পেরিয়ে হলদে বাড়ির নারকোল গাছে নাচের ছন্দ নামল বৃষ্টির একটানা গানের সঙ্গে সমানে পাল্লা দিয়ে। কি সুন্দর, কি সুন্দর! সোমনাথ একেবারে মুগ্ধ হয়ে গেল। একতলার জানলা দিয়ে এই মেঘে ঢাকা বৃষ্টি মোছা আকাশের দিকে তাকিয়ে কলকাতাকে ভালোবাসল সে। গ্রামে বৃষ্টি নামে খালে, বিলে, পুকুরে, টিনের চালে, নামে গাছের মাথায় মাথায়, আর নামে ঝোপে, ঝাড়ে, বনে, বাদারে। ঘ্যাঙর ঘ্যাঙর কোলা ব্যাং ডাকে, ছাঁট এসে ঘর ভিজিয়ে দেয়, টপ টপ জল পড়ে ফুটো টিনের ফাঁকে। রাস্তায় বেরুলে কাদায় জুতো ডুবে যায়, উঠোনে কেঁচোড়া কিলবিল করে। বন্ধুদের বাড়ি বেরোনো বন্ধ, মাঠে 1 হাঁটু জল, হাট হয় না, বাজার হয় না, খিচুড়ি আর ডালের বড়া। দাদুর দাবা আর ঠাকুরমার পাড়া বেড়ানো বন্ধ। সকলের জন্য একটি মন খারাপের ডালা নিয়ে আসে বৃষ্টি। কেবল সোমনাথের মন আবেগে ভারী হয়ে থাকে। মধুর ভালো লাগায় ভরে যায় মন। এমন প্রাণ ঠান্ডা করা চোখ জুড়োনো বৃষ্টি কেন সবাই ভালোবাসে না, সেজন্য কষ্ট হয় তার। একলা ঘরে বসে বসে বই পড়ে। মা ডালা ভর্তি মুড়ি মেখে নিয়ে আসেন তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে, আনমনে খায়। সেই বৃষ্টি, সেই তার আত্মার সহোদর, ভালো লাগার, ভালোবাসার পরম কেন্দ্র। কলকাতার স্বজন বিরহিত শুকনো ইট কাঠের ফাঁকে ফোকরে, অলিতে গলিতে, ডাস্টবিনে, অন্ধ ঘরে ঠিক পথ চিনে চিনে দেখা করতে এলো তার সঙ্গে। তবে কলকাতাতেও স্নেহ আছে, মমতা আছে, ধূলিধূসর নিষ্ঠুর কলকাতায়? দরজা খুলে খালি পায়ে খালি মাথাতেই সে রাস্তায় নেমে এলো। আর নেমেই অবাক, এত সুন্দর ধোয়া বোঁছা চিক্কন চিকচিকে কালো পাথরের মতো মসৃণ রাস্তাটি কে এখানে পেতে রেখে গেল? সেই নোংরা বিশ্রী তরকারির খোসা আর ছায়ের গাদায় ভর্তি মেটে রঙের গলিটা তবে গেল কোথায়? আইএ আর আইয়ের পর বিয়ে, এই 4 বছরে কলকাতার প্রেমে পড়ে গেল সে। শুধু বর্ষণ কেন, শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, কোন ঋতু এখানে মনোহর নয়? কোন শহরে এমন কৃষ্ণচূড়ার সমারোহ? গ্রীষ্মের বিকেলে এমন বকুল বিছানো রাস্তা, এমন শীতল হাওয়া, আকাশে এমন সাদা মেঘের তুষার। কি এখানে নেই মনোমতো সঙ্গী? আছে। বই আছে। আছে মাথার উপর অনন্ত নীল আকাশ, সবুজ ঘাসে ভরা দিগন্তব্যাপী গড়ের মাঠ, লেকের আঁকাবাঁকা জল, কার্জন পার্কের রাশি রাশি ফুলের বিছানা। নির্জনতা চাও? তাও আছে। কলরব তো আছেই। তবে তবে কেন ভালোবাসবো না কলকাতাকে? সমস্তটা সময় যেন পাখির মতো উড়াল দিয়ে কাটে বন্ধুদের সঙ্গে এ পাড়ায় ও পাড়ায়, বেপাড়ায়, উদ্দাম আড্ডায়, কলেজের করিডরে, কমন রুমে আর লাইব্রেরিতে। অভাব শুধু মা নেই এখানে। সারাদিনের সব আনন্দের পরে মেসের ছোট ঘরে আরো 3 জনের সঙ্গে রাত্রিবাস করতে করতে প্রত্যেক দিন তার নতুন করে মার জন্য কষ্ট হয়। মনে মনে সব সময় ঠেলে সে, আর দেরি নেই, হয়ে এলো সময়। চোখ বুজে আর 2 বছর। সেই পানা পচা খাল থেকে কাঁকাল বেঁকিয়ে কলসি কলসি জল টানা, গোবর গুলে উঠোন ল্যাপা, সূচিবায়ুগ্রস্ত শাশুড়ির 24খানা কাপড় কাচা,
মেজাজি শ্বশুরের প্রত্যেক মুহূর্তের প্রত্যেক ইচ্ছার সহযোগিতা, সবকিছুর অবসান। তারপর অপুরন্ত আলোর অঞ্জলিতে সে স্নান করাবে তার মাকে, তরঙ্গিনীকে, যে মানুষটিকে সে সবকিছুর চাইতে ভালোবাসে, যে মানুষ তার কাছে সবচেয়ে সুন্দর, পৃথিবীর সবকিছুর ওপরে যার স্থান। আজকের মতো এ পর্যন্ত। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন এই উপন্যাস আপনাদের কেমন লাগছে। আজকের মতো নমস্কার।